৭৫ পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন দুজন নেত্রী। তাদের একজন চিরবিদায় নিলেন। অবসান হলো বর্ণাঢ্য এক রাজনৈতিক অধ্যায় এবং ঘটনাবহুল জীবনের। দীর্ঘদিনের অসুস্থতা শেষে মৃত্যুর কাছে সমর্পিত হলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের এমন এক জটিল রাজনৈতিক পরিস্থিতির মাঝে তার প্রস্থান ঘটল যখন নানান অনিশ্চয়তা ঘুরপাক খাচ্ছে। ইতিহাসের সবচেয়ে সংকট কাল অতিক্রম করছে সারা দেশ। একটি নিয়ন্ত্রিত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হলেও রয়েছে নানামুখী শঙ্কা। আওয়ামী লীগকে ভোটের মাঠের বাইরে পাঠানোর পর বিএনপিকেও কোণঠাসা করার চেষ্টা চলছে। এমনই এক ক্রান্তিকালে বেগম জিয়ার মৃত্যু দেশ ও দলের সংকট আরো ঘনীভূত করবে কিনা সেটি বড় প্রশ্ন। খালেদা জিয়ার মৃত্যুর অবৈধ কিছু দৃশ্য অবতারণা করেছে। রাজনীতিতে বিএনপির প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে সমবেদনা। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের বন্ধু থেকে শত্রু বনে যাওয়া ভারতের নেতারা জানাচ্ছেন শোক। ডক্টর ইউনূস সরকারের সময় এই প্রথম ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন বাংলাদেশে। উপলক্ষ শুধুই বেগম জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানানো। তার জানাজায় অংশ নিতে ও শেষ শ্রদ্ধা জানাতে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আরো কয়েকটি দেশের প্রতিনিধিরও আসার কথা রয়েছে। ১.৫ বছরের অস্থির বাংলাদেশে এক অভাবিত দৃশ্য। প্রশ্ন হলো, ঐক্য এবং সমর্থনের এই শক্তিকে কতটা ধারণ করতে ইচ্ছুক দেশের সক্রিয় রাজনৈতিক শক্তিগুলো? অন্তর্বর্তী সরকার বাইকে ধারণ করে স্থিতি ফেরাতে কতটা আগ্রহী? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘোষণা আসে ৩০ ডিসেম্বর ভোরে। সকাল ৭টার দিকে বিএনপির ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, বেগম জিয়া সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। প্রায় ৮০ বছর বয়সী নানান রোগে ভুগতে থাকা খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ নিয়ে ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর মাত্র দুদিন আগেই ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আলো ঝলমলে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এভারকেয়ারে ভর্তির শুরুর দিকে বিষয়টি নিয়ে তেমন হইচই না হলেও ২৭ নভেম্বরের দিকে জানা যায় অবস্থা সংকটজনক। এরপর তাকে দেশের বাইরে পাঠানোর জন্য কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও চরম অবস্থার কারণে তা ব্যর্থ হয়। অবশেষে নিজের দেশের মাটিতেই শেষ হলো বর্ণাঢ্য এক জীবনের অধ্যায়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেয়া বেগম জিয়া মৃত্যুর পরেও যেন জাতীয় ঐক্যের সুযোগ এনে দিয়েছেন। প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দিয়েছেন শোক বার্তা। বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবেও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং বিএনপির নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। তারেক রহমান সহ পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান শেখ হাসিনা। শোক জানিয়ে একই ধরনের বার্তা দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগের পক্ষ থেকে শোক প্রকাশের ঘটনাকে অনেকেই মনে করছেন আগামী রাজনীতিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত হিসেবে। তবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার বক্তব্যে দেখা যাচ্ছে আবারও দোষারোপের রাজনীতির ইঙ্গিত। খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির পক্ষ থেকে কাউকে দোষারোপ করা না হলেও নিরপেক্ষ সরকার বলে নিজেদের দাবি করা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার বক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে। ৩০ ডিসেম্বর দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে শেখ হাসিনা এবং তার সরকারের অবশ্যই দায় রয়েছে। দর্শক, খালেদা জিয়ার মৃত্যুর পর প্রতিবেশী দেশ থেকেও আসছে তাৎপর্যময় প্রতিক্রিয়া। বিশ্ব নেতাদের মধ্যে প্রথম শোক জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফেসবুক ও এক্সে দেওয়া বার্তায় নরেন্দ্র মোদী জানান, তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান সব সময় স্মরণীয় হয়ে থাকবে। এর আগে ১ ডিসেম্বর বেগম জিয়ার সুস্থতা কামনা করেও বার্তা দিয়েছিলেন মোদী। জানান, খালেদা জিয়ার চিকিৎসার যে কোনো প্রয়োজনে ভারত সহায়তা করতে প্রস্তুত রয়েছে। প্রয়াত খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর এই প্রথম ভারতের কোনো মন্ত্রী ঢাকায় আসছেন। এই ঘটনাকে কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশেষ করে এর মাধ্যমে গণতান্ত্রিক শক্তি ও ব্যবস্থার প্রতি প্রতিবেশী দেশের সমর্থন আরো দৃশ্যমান হচ্ছে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের প্রধান দলগুলোর সঙ্গে দিল্লির ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার আগ্রহ পরিষ্কার হচ্ছে জয়শঙ্করের ঢাকায় আসার মাধ্যমে। এই বার্তা অন্তর্বর্তী সরকার এবং তার ডানপন্থী সমর্থকদের জন্য খুব একটা স্বস্তিকর নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে শুরু হওয়া প্রচারণা থেকে সেটি পরিষ্কার হয়ে উঠছে। দর্শক, বেগম জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং জানা যায় অংশ নিতে আরো কয়েকটি দেশের মন্ত্রী সহ প্রতিনিধিরাও আসছেন ঢাকায়। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, দেশের পার্লামেন্টের স্পিকার সর্দার আয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিয়েন ডুঙ্গিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত আলী হায়দার আহমেদের আসার কথা রয়েছে। এছাড়া আরো কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন জানা যায়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 31শে ডিসেম্বর বেলা 2টায় অনুষ্ঠিত হবে জানাজা। এজন্য সরকার ও বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ঘোষণা করা হয়েছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। জানাজার জন্য 31শে ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জানাজা শেষে তাকে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। বেগম জিয়ার মৃত্যুর পর ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোকসভা মুহূর্তে সবার ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, এই সময় কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এই সময় সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। খালেদা জিয়ার নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রায় 2 সপ্তাহের ব্যবধানে এ ধরনের 2টি ভাষণ দিলেন অধ্যাপক ইউনূস। এর আগে ওসমান হাদির মৃত্যুর পরপরই 18 ডিসেম্বর রাতে জাতির সামনে উপস্থিত হয়েছিলেন তিনি। সেই সময়ও দেশবাসীর প্রতি ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান। যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে অস্থিতিশীলতা তৈরি না করার অনুরোধ করেন। তবে এর কয়েক ঘন্টার মধ্যে প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানটে নজিরবিহীন হামলার ঘটনা ঘটে। এবার নতুন করে কোনো সংঘাতের আশঙ্কা আছে কি না তা পরিষ্কার করেনি সরকার। তবে অধ্যাপক ইউনূসের ভাষণের একটি বড় অংশ জুড়ে ছিল শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। একই সঙ্গে জানাজা ও দাফন ঘিরে নেওয়া হচ্ছে নজিরবিহীন কড়া নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর 10,000-এর বেশি সদস্য মোতায়েন থাকবে। দেশের ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বেগম জিয়ার শেষ বিদায়ের আয়োজনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকার উদ্বেগ মোটেই অস্বাভাবিক নয়। বিশেষ করে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি এই আয়োজনকে একটি বৈশ্বিক মনোযোগের কেন্দ্রে নিয়ে এসেছে। সামগ্রিকভাবে তাই সুশৃঙ্খল ব্যবস্থাপনা হয়ে উঠেছে টপ প্রায়োরিটি। বিএনপির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 1946 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলায় খালেদা জিয়ার জন্ম। তবে বিডি নিউজ 24 খবরে বলা হয়েছে তার জন্মদিন নিয়ে নানা আলোচনা ও বিতর্ক বাংলাদেশের রাজনীতিতে রয়েছে। দেশভাগের আগে ওই সময়টায় জলপাইগুড়ি দিনাজপুরের মধ্যেই ছিল। জন্ম তারিখ নিয়ে বিভ্রান্তি থাকলেও 15 আগস্টে তিনি তার জন্মদিন পালন করতেন। তবে 1991 সালের 20শে মার্চ দৈনিক বাংলা পত্রিকায় প্রকাশিত খবরে বাসসের সূত্রে উল্লেখ করা হয়েছিল জন্মদিন 1945 সালের 19শে আগস্ট। 1947 সালে খালেদা জিয়ার পরিবার বাংলাদেশের দিনাজপুর শহরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে। খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম, ডাকনাম পুতুল। গৃহবধূ থেকে দেশের উত্তাল রাজনীতিতে দলের হাল ধরা বেগম জিয়া ক্রমশ পোড় খাওয়া এক রাজনৈতিক ব্যক্তিতে রূপান্তরিত হন। 4 দশকের বেশি সময় তিনি বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপির নেতৃত্ব দিয়েছেন। 3 দফায় 10 বছরের বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে করেছেন দেশ শাসন। নিজের 43 বছরের রাজনৈতিক জীবনের 41 বছরে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতার দায়িত্বে ছিলেন। তবে বেগম জিয়ার উপর প্রকাশিত একাধিক বই থেকে জানা যায় রাজনীতিতে আসার কোনো ইচ্ছে তার ছিল না। 1981 সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, খালেদা জিয়া তখন নিতান্তই একজন গৃহবধূ। প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1982 সালের 24শে মার্চ ভোরে সেনাপ্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ একটি সামরিক অভ্যুত্থান ঘটিয়ে বিচারপতি সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। এরপর বিএনপির দলীয় রাজনীতিতে বিচারপতি সাত্তার প্রভাবহীন হয়ে পড়েন। একদিকে দলীয় কোন্দল, অন্যদিকে বিএনপির অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদান। এই দুই পরিস্থিতিতে বিএনপি তখন ছিল অনেকটা ছত্রভঙ্গ, বিপর্যস্ত এবং দিশেহারা। ওই সময় খালেদা জিয়াকে রাজনীতিমুখী করতে বিএনপির মধ্যে চাপ তৈরি হয়।
বিচারপতি সাত্তার রাজনীতি থেকে অবসর নিলে 1984 সালের 12ই জানুয়ারি খালেদা জিয়া হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর 1984 সালের 1 মে তিনি হন দলের চেয়ারপারসন। বিডি নিউজ 24 এক খবরে বলা হয়েছে, পরের বছরগুলোতে খালেদা জিয়া হয়ে ওঠেন বাংলাদেশের দুই নেত্রীর একজন, বিদেশি সংবাদ মাধ্যমের ভাষায় দুই বেগমের একজন। জেনারেল এরশাদের পতনের পর 1991 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে। রাজনীতিতে আসার 10 বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। 1996 সালের 15 ফেব্রুয়ারি বিএনপির অধীনে একটি বিতর্কিত নির্বাচনে জয়ী হয়ে খুব অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা বাদ দিলে খালেদা জিয়া পূর্ণ মেয়াদে সরকার পরিচালনা করেছেন 2 বার। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, সমর্থকরা যেমন খালেদা জিয়াকে তার আপোষহীন দেশ নেত্রী বলে মনে রাখবে, ইতিহাসের পাঠে সমালোচনার কলমে তার হাবভাবন আর জামাতের যোগের কথাও লেখা থাকবে। আমেরিকার পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদ 2019 সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, খালেদা জিয়ার প্রথম শাসনামলে দুর্নীতি তেমন একটা বিস্তার লাভ করেনি, কিন্তু 2001 সালে বিএনপি ক্ষমতাসীন হবার পর প্রগতিশীল ধারা থেকে দলটি সরে আসে। বিবিসি বাংলার ওই খবরে বলা হয়েছে, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি শাসনামলে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে অনেকের ধারণা। বিএনপি ক্ষমতায় থাকলেও দলের ভেতরে নানা টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। খালেদা জিয়ার জীবন কাহিনী নিয়ে বই প্রকাশ করেছে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ। তিনি 2019 সালে বিবিসি বাংলাকে বলেছিলেন, 1996 সালে যখন আওয়ামী লীগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল, তখন খালেদা জিয়ার উচিত ছিল সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন দেয়া। রাজনৈতিক পর্যবেক্ষক ও লেখক মহিউদ্দিন আহমেদ মনে করেন, 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর তারেক রহমানকে অতি দ্রুততার সাথে দলের শীর্ষ পর্যায়ে নিয়ে আসা এবং 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার বিষয়টি বিএনপির উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। 2001 সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় দলের সিনিয়র অনেক নেতার সাথে খালেদা জিয়ার দূরত্ব তৈরি হয়েছিল। তারই একটি ফলাফল হিসেবে রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নিতে হয়েছিল অধ্যাপক একিউম বদরুদ্দোজা চৌধুরীকে। ক্ষমতায় মেয়াদের একেবারে শেষের দিকে দল ছেড়ে গিয়েছেন ওলি আহমেদ, যিনি এক সময় বেগম জিয়াকে রাজনীতিতে আনার জন্য ভূমিকা রেখেছিলেন। জরুরি অবস্থার মধ্যে 2007 সালে গ্রেপ্তার হন খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমান। 1 বছর পর 2008 সালের সেপ্টেম্বরে মুক্তি পান তিনি। তারেকও মুক্তি পেয়ে লন্ডনে চলে যান। তিনি ফেরেন প্রায় 18 বছর পর গত 25শে ডিসেম্বর। খালেদা জিয়ার মতো আওয়ামী লীগ নেতা শেখ হাসিনাও সে সময় গ্রেপ্তার হয়েছিলেন। জরুরি অবস্থার মধ্যে আলোচনা ছিল দুই নেত্রীকে বাংলাদেশের রাজনীতি থেকে বাদ দেওয়ার -2 থিওরি। খালেদা জিয়ার নেতৃত্বে 2008 সালের 9ম সংসদ নির্বাচনে বিএনপি মাত্র 30টি আসন পায়। বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। সেই ভরাডুবির পর আর কখনো ক্ষমতায় যেতে পারেনি খালেদা জিয়ার দল বিএনপি। 2018 সালে এতিমদের অর্থ আত্মসাতের একটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে প্রায় 2 বছর সাজা ভোগ করতে হয় তাকে। পরে শর্ত সাপেক্ষে মুক্তি মিললেও এক প্রকার বন্দি জীবন কাটতে হয় বিএনপির চেয়ারপারসনকে। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে 7ই আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া। পরে উচ্চ আদালত তাকে 2 মামলা থেকেও খালাস দেয়। মুক্তি মিললেও শারীরিক অসুস্থতার কারণে দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে সশরীরে অংশ নিতে পারছিলেন না তিনি। দর্শক, এবার কেয়ার থেকে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসা পর্যন্ত জানাজা এবং দাফন সবকিছু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। তার জানাজা, দাফন সহ প্রতিটি অনুষ্ঠানে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বিএনপি। এর মধ্য দিয়ে অবসান করছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসের বর্ণাঢ্য একটি অধ্যায়। তবে মৃত্যুর পরেও বেগম জিয়া যে ঐক্যের আবহ তৈরি করেছেন তার সুফলকে নিতে তৈরি বাংলাদেশ। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।